আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আসমা আক্তার আশা, প্রভাষক অর্থনীতি, রাজধানীর আইডিয়াল কলেজ। তো আজ আমি তোমাদের সংগঠন থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সংগঠন থেকে ইতিমধ্যে আমি তোমাদের সংগঠন কাকে বলে, সংগঠক কি, তারপর হচ্ছে সংগঠনের কার্যাবলী, এগুলো আমি তোমাদের পড়িয়েছি। গত ক্লাসে তোমাদের এগুলো দেওয়া আছে সংগঠন থেকে। তো সংগঠনের যে প্রকারভেদগুলো আছে সেখান থেকে আমি তোমাদের আজকে কিছু জিনিস পড়াবো। সংগঠনের অনেকগুলো প্রকারভেদ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো হচ্ছে এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, যৌথ মূলধনী কারবার, সমবায় কারবার এবং রাষ্ট্রায়ত্ত কারবার। তো আজ আমি তোমাদের সংগঠন থেকে এক মালিকানা কারবার নিয়ে আলোচনা করব। আশা করি এক মালিকানা কারবার পড়ানো শেষ হয়ে গেলে আমি অংশীদারি কারবার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমাদেরকে আমরা অনলাইনে যে ক্লাসগুলো দিচ্ছি তোমরা সেগুলা নিশ্চয়ই পড়ালেখা করতেছো, ভালোভাবে পড়ালেখা করতেছো আমার বিশ্বাস। তো এভাবে ক্লাস নিতে আমারও তেমন ভালো লাগে না, কিন্তু আমরা এখন নিরুপায়, তোমাদের অনলাইনে ক্লাসগুলো নিতে হবে। তো তোমরা বাসায় বসে ক্লাসগুলো ভালো করে দেখবা, মানে আমরা কি পড়াচ্ছি তোমাদেরকে ভালো করে আমরা বুঝিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা ভালো করে করে ফেলবা। যদি তোমাদের আমাদের এই ক্লাসগুলো মানে নিয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাদেরকে কল করবে যে আমরা এই বিষয়টা আপনি পড়াচ্ছেন তো আমরা বুঝতে পারতেছি না। তো স্বাভাবিক হতেই পারে, তোমাদের সামনে যখন ক্লাস নেই তখন একরকম, আর আমরা যখন অনলাইনে ক্লাস নিচ্ছি আমরা বুঝতে পারতেছি না আসলে তোমরা কোন জায়গায় বুঝতে পারতেছো না। তো আমরা ক্লাস নিব, তোমাদেরকে সেটা আমাদের বলতে হবে যে মিস আমরা এই জায়গায় বুঝতে পারছি না, আপনি তো ক্লাস নিয়েছেন তো আমাদেরকে একটু বুঝিয়ে দেন। তো আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব, বাসায় বসে থাকবে না, চুপচাপ ক্লাস শুনলা অথচ বুঝতে পারছো না, কিন্তু আমাদেরকে তোমরা কল করতেছো না, নক করতেছো না, জানাচ্ছ না যে আমরা এই বিষয়গুলো আসলে বুঝতে পারছি না, আপনি কি ক্লাস নিয়েছেন তো আমরা বুঝতে পারছি না। এগুলো তোমাদের না বললে কিন্তু আমরা সমস্যাগুলো বুঝতে পারবো না। তোমাদের অবশ্যই তোমাদের সমস্যাগুলো আমাদেরকে অবশ্যই বলবা। আমরা ক্লাস নিচ্ছি, আমাদের মতো করে ক্লাস নিচ্ছি, কিন্তু আদৌ তোমরা আমাদের ক্লাসগুলো ভালো করে বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাদেরকে জানাতে হবে, না জানলে আমরা বুঝতে পারবো না। তো পড়াশোনা করবা, পড়াশোনা শুরুর আগে তোমরা কোন ক্লাসটা মানে বুঝতেছো, কোন ক্লাসটা তোমরা শুনছো অনলাইনে, সেই টপিকটা তোমরা বইয়ের সামনে নিয়ে বসবে। তো বইয়ের সামনে নিয়ে বসে আমরা যা পড়াচ্ছি সেটা তোমরা ভালো করে দেখবে যে আমরা কি বলছি আর বইয়ে কি আছে, দুটোকে মিলিয়ে তোমরা তোমাদের মতো করে সুন্দর করে পড়াগুলোকে নোট করে ফেলবে। তা নাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। তোমাদের সামনে যেহেতু থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে মেবি আগস্টে, তো আশা রাখি আমি যে ক্লাসগুলো নিচ্ছি তোমাদের থার্ড সেমিস্টারে মোটামুটি জিনিসটা মানে সিলেবাস শেষ হয়ে যাবে। এই ইতিমধ্যে 4টা অধ্যায় আমার শেষ হয়ে গেছে, তোমাদের ধারণাও হয়ে গেছে ভালোভাবে। তো বাকি যেগুলো আছে আমি চেষ্টা করব তোমাদেরকে সেগুলো ভালো করে বোঝানোর জন্য। আমি তো চেষ্টা করব, কিন্তু আমার ক্লাস, বিশেষ করে আমার ক্লাস যখন তোমরা পড়বে দেখবে তখন অবশ্যই সেই বিষয়ের সাথে বইটাকে অবশ্যই মেলাবে। বই এবং আমার কথা দুটো মিলিয়ে তোমরা ভালো করে সেগুলোকে আয়ত্ত করে নেবে। তো আমি পড়া শুরুর আগে তোমাদের এগুলো পড়ার কারণ হচ্ছে তোমরা ক্লাসগুলো পাচ্ছ, কিন্তু সেগুলো যদি সেভাবে ধারণা না নিতে পারো তাহলে আমাদের ক্লাসগুলো নেওয়াটা কিন্তু বিফলে যাবে। তো আমার বিশ্বাস তোমরা প্রত্যেকটা ক্লাস শোনার আগে সেই বইটা সামনে নিয়ে বসবে। যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই সেই বিষয়ে মিস বা স্যারকে তোমরা ইনফর্ম করবে যে আমরা এখানে এই লাইনটা বুঝতে পারছি না, এই টপিকটা বুঝতে পারছি না, আপনাদেরকে বুঝিয়ে দেন। তোমাদের একজনের একক সমস্যা, একজন তাড়াতাড়ি বুঝবে, সবার বোঝার ক্যাপাসিটি কিন্তু একরকম নয়।
বিশেষ করে তোমরা যারা একটু কম বুঝো ইকোনমিক্স অর্থনীতিতে যারা একটু দুর্বল তাদের কাছে আমার অনুরোধ থাকলো, তোমরা যখন আমার এই ক্লাসগুলো দেখবে করবে, তখন যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে কল করবে, নক করবে। আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব ওটাকে সুন্দর করে আরো সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজ আমি তোমাদের সংগঠন থেকে একটা ক্লাস আমার হয়ে গেছে, আজ আমার সংগঠন থেকে দ্বিতীয় ক্লাস। তো আজ আমি তোমাদের এক মালিকানা কারবার নিয়ে আলোচনা করব। এক মালিকানা কারবার কাকে বলে, এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য, আর এক মালিকানা কারবারের সুবিধা অসুবিধা সব বিষয় নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। যেহেতু এটা থিওরিটিক্যাল পড়া, এখানে কোনো চিত্র নেই, তো আশা রাখি তোমার কথাগুলো বুঝতে পারবে। আমি তোমাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা পড়ে নিচ্ছি। তোমরা আমার ক্লাস যখনই শুনবে খাতা নিয়ে বসবে, আমি কি কি কোশ্চেন পড়াচ্ছি সেই কোশ্চেনগুলো অবশ্যই লিখে ফেলবে। সেই কোশ্চেনগুলো লিখে একটা একটা করে লিখবে যে মিস কি কি আমাদের পড়ালো, বাকি আছে কোথায়, বাকি আছে কি না সেগুলো অবশ্যই আমাকে ইনফর্ম করবে যে মিস আমাদের এই টপিকটা এই কোশ্চেনটা বাকি আছে, আমি তোমাদের সেটা আবার পরে ক্লাসে দেওয়ার চেষ্টা করব। যেহেতু তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছি, অনলাইনে পরীক্ষা হচ্ছে, তো আমি চেষ্টা করব তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়ানোর জন্য। যদি তোমাদের মনে হয় এর বাইরে তোমরা আরো কিছু আছে যেগুলো আমি দিচ্ছি না বা আমার মনের ভুল অজান্তে হচ্ছে না, তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো আমি তোমাদের এখন পড়াবো এক মালিকানা কারবার কাকে বলে। তো এবার আমরা এখন বুঝবো যে জানবো এক মালিকানা কারবার কাকে বলে। যে কারবারে একজন মাত্র মালিক থাকে, যিনি একাই ব্যবসায়ের যাবতীয় ঝুঁকি বহন এবং দায়িত্ব বহন করে, তাকে এক মালিকানা কারবার বলা হয়। তো এক মালিকানা কারবারে মালিক নিজেই তার মূলধন নিয়োগ করবে, মূলধন নিয়োগ করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে। তো এক মালিকানা কারবারে মানে ব্যক্তি তার নিজের মূলধন নিয়োগ করে যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে, সেই ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত লাভ লোকসানের দায়িত্ব সে একাই বহন করবে। তো মালিক ওই এক মালিকানা কারবারের যে একজন মাত্র মালিক থাকে, সে তার পুঁজি নিয়োগ করে দক্ষতা বুদ্ধি খাটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করবে। তো এক মালিকানা কারবারের ব্যবসায়ের মালিক স্থান নিয়োগ করবে, তারপরে শ্রমিক নিয়োগ করবে, কাঁচামাল ক্রয় করবে, এগুলো সমস্ত কিছু উৎপাদন করার জন্য তার যে প্রয়োজন, যাবতীয় উপকরণ প্রয়োজন, মালিক নিজে একাই সেটা গ্রহণ করবে। তো এক মালিকানা কারবার আমরা যদি সংক্ষেপে বলতে চাই কিংবা এক কথায় বলতে চাই, তাহলে আমরা বলবো যে এক মালিকানা কারবার এমন এক ব্যবসা প্রতিষ্ঠান যেখানে মালিক তার নিজের মূলধন নিয়োগ করে ব্যবসা কাজ পরিচালনা করবেন এবং ব্যবসায়ে যত রকমের লাভ লোকসান হবে সে একাই সেটা গ্রহণ করবে, তাকে এক মালিকানা কারবার বলা হয়। তো এক মালিকানা কারবার সম্পর্কে অর্থনীতিবিদ এমসি শুক্লা একটা সংজ্ঞা দিয়েছেন। যখন তোমরা কাকে বলে কিংবা সংজ্ঞা যদি আসে, বিশেষ করে 2 মার্কে যখন আসবে, তখন তোমরা অবশ্যই একজন অর্থনীতিবিদের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবে। তো অর্থনীতিবিদের সংজ্ঞা যদি ভালো করে দিতে পারো, তোমরা কিন্তু 2 এ 2 অবশ্যই পেয়ে যাবে। তো অর্থনীতিবিদ এমসি শুক্লা এক মালিকানা কারবার সম্পর্কে বলেছেন যে এক মালিকানা কারবার এমন এক সংগঠন যেখানে ব্যবসায়ের সমস্ত দায়িত্ব স্বাধীনভাবে ব্যবসায়ের মালিক নিজে গ্রহণ করবেন এবং পুঁজি সে নিজে নিয়োগ করবেন এবং তার মেধা ও দক্ষতা খাটিয়ে ব্যবসায় পরিচালনা করবেন এবং ব্যবসায়ে যত যাবতীয় লাভ লোকসান আছে সে নিজে সেটা গ্রহণ করবেন, তাই হচ্ছে এক মালিকানা কারবার। তো আমরা এক মালিকানা কারবার কাকে বলে সেটা বুঝলাম, মানে আমি তোমাদের বুঝালাম। আশা রাখি তোমরা ভালো করে সহজ ভাষায় বুঝতে পারবে। আমি তোমাদের একদম সহজ করে বুঝিয়ে দিয়েছি আসলে এক মালিকানা কারবারটা কি।
তো আমি আশা রাখি তোমরা অবশ্যই সেটা ভালো করে বুঝতে পারবে। এক মালিকানা কারবার কি লিখবা, একটা অর্থনীতিবিদের সংজ্ঞা লিখবা, তারপরে চেষ্টা করবা যে সংক্ষেপে বলা যায় যে এক মালিকানা কারবার হচ্ছে এমন এক কারবার যেখানে একজন মাত্র মালিক থাকবে এবং ব্যবসায় যাবতীয় ঝুঁকি বহন করবে এবং লাভ লোকসানের দায়িত্বটা সেটাও সে একাই বহন করবে, তাকে এক মালিকানা কারবার বলা হয়। তো এক মালিকানা কারবার কাকে বলে, এটা এর চেয়ে বেশি লেখার আর দরকার নেই। যদি তোমাদের আসে যে এক মালিকানা কারবার কি, যদি এক মার্কে আসে, তোমরা এক মালিকানা কারবার কি যদি এক মার্কে আসে তোমরা লিখবে এক মালিকানা কারবারটা হচ্ছে যেখানে একজন মাত্র মালিক থাকে এবং লাভ লোকসানের দায়িত্ব একাই সে বহন করে, তাকে এক মালিকানা কারবার বলা হয়। জাস্ট এইটুকু। যদি তোমরা লেখো যে একজন মাত্র মালিক থাকে তাতেও হয়ে যাবে, কিন্তু একটু ভালো করে লিখতে চাইলে লিখবা কিভাবে লিখবা, যে কারবারে একজন মাত্র মালিক থাকবে এবং ব্যবসা প্রতিষ্ঠানে যাবতীয় ঝুঁকি বহন এবং লাভ লোকসানের দায়িত্ব সে একাই বহন করবে, তাকে এক মালিকানা কারবার বলা হয়। যদি একজন মাত্র মালিক থাকে এটাও লেখো সেটাও হবে। আমি যতটুকু বললাম এইটুকু যদি লিখতে পারো সেটা আরো ভালো। তো এক মালিকানা কারবারটা কি তাকে বলে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। আর এমসি শুক্লা যে সংজ্ঞাটা দিয়েছেন তোমাদের এটা এমসিকিউ আকারে আসতে পারে, তার সংজ্ঞাটা দেওয়া থাকবে যেটা কে বলছেন। তোমরা এমসি শুক্লাটাকে মুখস্থ করে ফেলবে, একটা এটা মুখস্থ করলেই তোমাদের জন্য হয়ে যাবে। কারণ এমসি শুক্লা এক মালিকানা কারবার সম্পর্কে যে সংজ্ঞাটা দিয়েছেন এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ভালো একটা সংজ্ঞা। এটা বললেই তোমাদের জন্য হয়ে যাবে। তো আমি এখন তোমাদের পড়াবো এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য। তো এক মালিকানা কারবারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। যখন তোমরা সংজ্ঞাটা বুঝে ফেলবে বৈশিষ্ট্যটা বুঝতে কিন্তু সমস্যা হবে না। সংজ্ঞার পরিপ্রেক্ষিতে একটা কোশ্চেনের আনসার সুন্দর করে দেওয়া যায়। যদি তোমরা সংজ্ঞার এক মালিকানা কারবারটা কি বুঝতে পারো তাহলে এর বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা বুঝতে তোমাদের সমস্যা হবে না। তো এখন আমি তোমাদের এক মালিকানা কারবারের বৈশিষ্ট্যগুলো বুঝিয়ে দিচ্ছি। আগে তোমাদের পয়েন্টগুলো দেখে দিচ্ছি, একটা একটা করে পয়েন্ট পড়ে আমি তোমাদের একটা একটা পয়েন্ট ভালো করে বুঝিয়ে দিব। তো প্রথম পয়েন্টটা দেখো, এবার দেখো এদিকে তাকাও। এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য, প্রথমটা হচ্ছে এক মালিকানা কারবার, দ্বিতীয়টা হচ্ছে একক ঝুঁকি গ্রহণ, তৃতীয়টা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, 4 নাম্বারটা হচ্ছে সহজ গঠন প্রক্রিয়া, 5 নাম্বার হচ্ছে মালিক নিজেই মূলধনের যোগানদাতা, 6 নাম্বার হচ্ছে মালিক শ্রমিকের সুসম্পর্ক, 7 নাম্বার হচ্ছে স্বল্প আয়তনের উৎপাদন, 8 নাম্বার হচ্ছে ব্যবসায়িক গোপনীয়তা। এই 8টি পয়েন্টই যথেষ্ট এক মালিকানা কারবার জন্য, এই 8টি পয়েন্টই যথেষ্ট। এবার দেখো প্রথম পয়েন্ট এক মালিকানা, মানে এক মালিকানা, যেহেতু আমরা এক মালিকানা কারবার করতেছি তার মানে কি, আমি তোমাদের আগের সংজ্ঞাটা বলেছিলাম যে কারবারে একজন মাত্র মালিক থাকবে এবং ওই মালিকই যাবতীয় ঝুঁকি বহন করবে, লাভ লোকসানের দায়িত্ব গ্রহণ করবে, তাকে এক মালিকানা কারবার বলা হয়। যেহেতু আমি এক মালিকানা কারবার করছি, এই এক মালিকানা মনে হচ্ছে এই কারবারের মালিক একজন, যে কারবারের মালিক একজন এবং লাভ লোকসানের দায়িত্ব সে একাই বহন করবে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে, মূলধন নিজেই নিয়োগ করবে, নিজের মূলধন নিয়োগ করবে, নিজের স্থান নিয়োগ করবে, নিজেই শ্রমিক নিয়োগ করবে, নিজেই কাঁচামাল ক্রয় করবে, সেটা হচ্ছে এক মালিকানা কারবার। তো এক মালিকানা কারবারটা কি বুঝতে পারলাম বৈশিষ্ট্য। 2 নম্বরটা হচ্ছে একক ঝুঁকি গ্রহণ, যেহেতু আমার এক মালিকানা কারবার, এখানে একজন মাত্র মালিক, তাকে অবশ্যই এই কারবারে এই ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত ঝুঁকি তাকে একাই বহন করতে হবে। সে একাই, এখানে যেহেতু লাভের অধিকার সে একাই হচ্ছে, ঝুঁকির অধিকারও তাকে একাই বহন করতে হবে। যদি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সময় তাকে লোকসানের সম্মুখীন হতে হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু ওই যে একক কারবার, এক মালিকানা কারবার, যে মালিক যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে তাকেই কিন্তু ঝুঁকি বহন করতে হবে। মানে হচ্ছে কি একক ঝুঁকি গ্রহণ, এটা কিন্তু যৌথ নয়, সে একাই মালিক, তার মানে তাকে
একক ঝুঁকি গ্রহণ করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানে যদি লোকসানের সম্মুখীন হয় তাহলে ঝুঁকিটা তাকে একাই গ্রহণ করতে হবে। এবার দেখো 3 নম্বর পয়েন্ট, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। যেহেতু মালিক নিজেই মূলধন নিয়োগ করে, মালিক নিজেই শ্রমিক নিয়োগ করে, মালিক নিজেই কাঁচামাল ক্রয় করে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, সেহেতু কি সে তার ব্যবসা সম্পর্কে যদি কোনো ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, সেটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কোনো সময় সাপেক্ষ নয়। তার মানে কি সে যখন তখন তার ব্যবসা প্রতিষ্ঠান ভালোর জন্য, ব্যবসা প্রতিষ্ঠান সুন্দর করে পরিচালনা করার জন্য, ব্যবসা প্রতিষ্ঠান লাভের জন্য সে যে কোনো সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তাকে কোনো সময় নিতে হবে না। সে তার ব্যবসা প্রতিষ্ঠানকে ভালোভাবে পরিচালনা করার জন্য, ব্যবসা প্রতিষ্ঠানকে একটা কর্মধারে নিয়ে যাওয়ার জন্য, একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য সে যখন তখন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এবার দেখো সহজ গঠন প্রক্রিয়া। যেহেতু এক মালিকানা কারবার, সেহেতু এক মালিকানা কারবারের গঠন প্রক্রিয়া অত্যন্ত সহজ। এখানে কোনো জটিলতা নেই। সে নিজেই, এখানে কোনো আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়ার কোনো প্রক্রিয়া নেই। যেহেতু সে নিজের প্রতিষ্ঠানটা পরিচালনা করছে, সহজ মানে কি স্বল্প পরিসরে। একটা প্রতিষ্ঠানের মালিক যদি একজন হয়, সেটা তোমরা বুঝতে পারছো যে এই প্রতিষ্ঠানটা বৃহৎ পরিসরে নয়, এটা হচ্ছে কি স্বল্প পরিসরে প্রতিষ্ঠান। যেহেতু স্বল্প পরিসরে প্রতিষ্ঠান, সেহেতু সহজ গঠন প্রক্রিয়াটা এক মালিকানা কারবারে, মানে গঠন পদ্ধতি যেটাকে বলা হয় গঠন প্রক্রিয়া, এটা হচ্ছে সহজ। এখানে কোনো জটিলতা নেই। যেহেতু জটিলতা নেই, এটা হচ্ছে এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য। মালিক নিজেই মূলধনের যোগানদাতা। যেহেতু এক মালিকানা কারবার, তো এখানে স্বল্প মূলধনের প্রয়োজন হয়। তাই যেহেতু স্বল্প মূলধনের প্রয়োজন হয়, তাই এক মালিকানা কারবারে মালিক নিজের মূলধনের যোগান দিতে পারে। তারপরে পয়েন্ট হচ্ছে মালিক শ্রমিক সুসম্পর্ক। এক মালিকানা কারবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মালিক শ্রমিকের সুসম্পর্ক। মালিক শ্রমিকের এক মালিকানা কারবারে মালিক শ্রমিকের ব্যক্তিগত সুসম্পর্ক বজায় থাকে। তারপর হচ্ছে দেখো স্বল্প আয়তনের উৎপাদন। যেহেতু আমার এক মালিকানা কারবার, যেহেতু আমার এটা স্বল্প পরিসরে উৎপাদন করা হয় এবং স্বল্প মূলধনের সাহায্যে করা হয়, সেহেতু এক মালিকানা কারবারে কি হবে স্বল্প আয়তনের উৎপাদন করা হয়ে থাকে। তারপরে পয়েন্ট হচ্ছে ব্যবসায়িক গোপনীয়তা। যেহেতু এক মালিকানা কারবার, এই কারবারের মালিক একজন, তার লাভ লোকসানের দায়িত্ব সে একাই গ্রহণ করে, ঝুঁকি সে একাই গ্রহণ করে, সেহেতু কি তার কতটুকু লাভ হচ্ছে, কতটুকু ক্ষতি হচ্ছে, সে সেটা নিজের মধ্যেই কি বজায় রাখে। সেজন্য বলা হয় যে এক মালিকানা কারবারে ব্যবসায়িক গোপনীয়তা বজায় থাকে। তো এতক্ষণ আমি তোমাদের এক মালিকানা কারবার কি, এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য গুলো পয়েন্ট আকারে সুন্দর করে বুঝিয়ে দিলাম। তো এখন আমি তোমাদের বুঝাবো হচ্ছে এক মালিকানা কারবারের সুবিধা এবং অসুবিধা। এখন আমরা বুঝবো এক মালিকানা কারবারের সুবিধা। এক মালিকানা কারবারের কিছু গুরুত্বপূর্ণ সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। তো প্রথমে আমি আলোচনা করব এক মালিকানা কারবারের সুবিধাগুলো নিয়ে। তো প্রথমে আমি তোমাদের পয়েন্টগুলোকে দেখিয়ে দিচ্ছি কি কি পয়েন্ট আছে। তোমাদের বইয়ে হয়তো বা 10টার চেয়ে বেশি পেতে পারো কিংবা 10টার চেয়ে কমও পেতে পারো। তো আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ যে 10টা পয়েন্ট আছে, সেই 10টা পয়েন্ট আমি তোমাদের তুলে ধরছি সামনে। তো পয়েন্টগুলো আগে ভালো করে দেখো কি কি পয়েন্ট আছে এক মালিকানা কারবারের সুবিধা, যে পয়েন্টগুলো সেগুলো কি কি আছে এগুলো আগে ভালো করে দেখে নাও। প্রথমটা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। 2 নম্বর হচ্ছে ব্যক্তিগত তত্ত্বাবধান। 3 নম্বর হচ্ছে ব্যবসায় গোপনীয়তা রক্ষা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অপচয় রোধ। 5 নম্বর হচ্ছে ক্রেতাদের রুচি অনুযায়ী উৎপাদন। 6 নম্বর হচ্ছে মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক। 7 নম্বর পয়েন্ট হচ্ছে পারস্পরিক বিশ্বাস ও আস্থা। 8 নম্বর হচ্ছে কম মূলধন সংগ্রহ। 9 নম্বর হচ্ছে দায়িত্ব বেশি। 10 নম্বর হচ্ছে চুক্তি সম্পাদন নেই।
তো এই যে আমি তোমাদের 10টা পয়েন্ট দেখিয়ে দিলাম, কি কি পয়েন্ট আছে। তো তোমরা এর যে হয়তোবা বইয়ে বেশি পেতে পারো বা কম পেতে পারো, তো এই 10টা পয়েন্ট তোমরা অবশ্যই ভালো করে বুঝে নেবে। তো আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। যেহেতু এক মালিকানা কারবারের মালিক একজন, সে কি করতে পারে, দ্রুত তার কারবার মানে ব্যবসা প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তার ব্যবসা প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অন্য কারো পরামর্শ নিতে হয় না। সে নিজেই তার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে নিজেই তার পরামর্শদাতা। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠান লাভ লোকসান কিভাবে হবে, ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে সুন্দর করে পরিচালনা করবে, সে ব্যাপারে কি করে মালিক নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। সেজন্য তার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে সে খুব দ্রুত তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এবার দেখো 2 নম্বর, ব্যক্তিগত তত্ত্বাবধান। যেহেতু এক মালিকানা কারবারে মালিক নিজেই ব্যবসা প্রতিষ্ঠানের লাভ লোকসানের দায়িত্ব গ্রহণ করে, সেহেতু কি সে খুব সুন্দর করে স্বাবলম্বীভাবে খুব সুন্দর করে সহজভাবে সহজ পরিসরে সুন্দর করে ব্যক্তিগত তত্ত্বাবধান করে ব্যবসা প্রতিষ্ঠানকে একটা জায়গায় দাঁড় করাতে পারেন। তারপরে দেখো ব্যবসায়ের গোপনীয়তা রক্ষা। যেহেতু এক মালিকানা কারবারে একজন মাত্র মালিক থাকে, সে কি অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবসা সম্পর্কে কোনো তথ্য নিতে পারে না। যেহেতু সমস্ত তথ্য সমস্ত কিছু তার মধ্যে থাকে, ওই মালিকের কাছে থাকে, যেহেতু সে একাই ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করতেছে, সেহেতু অন্য ব্যবসা প্রতিষ্ঠান এখানে এসে তার ব্যবসা সম্পর্কে কোনো তথ্য কোনোভাবেই নিতে পারে না। তারপর দেখো অপচয় রোধ। যেহেতু এক মালিকানা কারবার মালিক নিজেই শ্রমিক নিয়োগ করে, কাঁচামাল ক্রয় করে, স্থানটাও সে নিজেই নির্বাচন করে, সেহেতু কি এখানে কোনো অপচয় কোনোভাবে করা সম্ভব হয় না। যেহেতু মালিক নিজেই তত্ত্বাবধান করে, মালিক নিজেই তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, শ্রমিক সে নিজেই নিয়োগ করতেছে, কাঁচামাল সে নিজেই সংগ্রহ করতেছে, সো কি সে এই ব্যবসা প্রতিষ্ঠানে কোনো উপকরণ অপচয় হয় না, অপচয় করা যায় না। তারপর দেখো ক্রেতাদের রুচি অনুযায়ী উৎপাদন। যেহেতু এক মালিকানা কারবার, সেহেতু কি হয়, এক মালিকানা কারবারে যে মালিক থাকে সে ক্রেতাদের সংস্পর্শে আসতে পারে, সরাসরি সংস্পর্শে আসতে পারে। ক্রেতাদের রুচি সম্পর্কে জানতে পারে, ক্রেতারা কোন উৎপাদন নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে, কোন উৎপাদন সে তারা বেশি করে ভোগ করবে। তখন কি করে মালিক ক্রেতাদের সংস্পর্শে এসে ক্রেতাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে ক্রেতাদের চাহিদা অনুযায়ী মালিক উৎপাদন কাজ পরিচালনা করে থাকে। সেহেতু কি হয়, যেহেতু এক মালিকানা কারবারে মালিক ক্রেতাদের সংস্পর্শ আসে, ক্রেতাদের কি হয় তোমার রুচি অনুযায়ী উৎপাদন করা সম্ভব হয়। তারপরে পয়েন্টটা হচ্ছে মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক। তো এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য এই পয়েন্টটা আছে, মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক। মালিক নিজেই শ্রমিকদের সংস্পর্শে এসে শ্রমিকদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। যেহেতু মালিক শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে, তার একটাই কারণ মালিক নিজে আসে শ্রমিকদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য। তাদের মধ্যে একটা ব্যক্তিগত সুসম্পর্ক সৃষ্টি হয়ে থাকে। তারপর দেখো পারস্পরিক বিশ্বাস ও আস্থা। যেহেতু এক মালিকানা কারবারে শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে, তখন কি হয়, শ্রমিক মালিকের উপরে বিশ্বাস রাখে, আস্থা রাখে, মালিক ও শ্রমিকের উপরে বিশ্বাস এবং আস্থা রাখে। তারপর দেখো কম মূলধন সংগ্রহ। যেহেতু এক মালিকানা কারবারে মালিক নিজেই মূলধন নিয়োগ করে, একাই মূলধন নিয়োগ করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, সেহেতু মালিক কি সে যেহেতু স্বল্প পরিসরে ব্যবসা প্রতিষ্ঠানটাকে চালানো হয়, সেহেতু এখানে কি স্বল্প মূলধনের সাহায্যেও এক মালিকানা কারবারের মালিক তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে পরিচালনা করতে পারে। তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য অধিক বেশি পরিমাণে মূলধনের প্রয়োজন হয় না, স্বল্প মূলধনের সাহায্যেও সে ব্যবসা প্রতিষ্ঠানটাকে পরিচালনা করতে পারে। তারপর হচ্ছে স্থায়িত্ব বেশি। যেহেতু এক মালিকানা কারবার
যেহেতু স্বল্প পরিসরে কারবারটাকে পরিচালনা করা হয়, স্বল্প আয়তনের ভিত্তিতে কারবারটাকে পরিচালনা করা হয়, সেহেতু কি স্থায়িত্ব, সে ইচ্ছা করে স্থায়িত্বটাকে সে বাড়াতে পারে যদি সে সাফল্য অর্জন করতে পারে, তার লাভের পরিমাণ বেশি হয়, লোকসানের পরিমাণ কম হয়, তাহলে এক মালিকানা কারবারের মালিক তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে স্থায়িত্বটা বাড়াতে পারবে। তারপরে দেখো, চুক্তি সম্পাদন নেই। আমরা যখন অংশীদারি কারবার করব কিংবা অংশীদারির মূলধন নিয়ে আলোচনা করব, সেখানে একটা চুক্তি থাকে, চুক্তিপত্র থাকে। কারণ কি, সেই ব্যবসা প্রতিষ্ঠানে অনেকজন মিলে সেই ব্যবসা প্রতিষ্ঠানটাকে পরিচালনা করে। যেহেতু আমার এক মালিকানা কারবার, এখানে একজন মাত্র মালিক, তার কি হয়, চুক্তি করার কোনো দরকার হয় না, নিজের সাথে চুক্তি করার কোনো প্রয়োজন হয় না, কারণ তার মালিকের মূলধনের সাহায্যে সমস্ত তার ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা হয়। যেহেতু তার মূলধনের সাহায্যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়, সেহেতু কি এখানে অন্য কারোর সাথে তার চুক্তি করার কোনো দরকার নেই। এই যে 10টি পয়েন্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এই 10টি পয়েন্ট ভালো করে যদি বুঝতে পারো, তো এক মালিকানা কারবারের সুবিধা সম্পর্কে তোমরা ভালো করে লিখতে পারবে। এই 10টি পয়েন্টই যথেষ্ট এক মালিকানা কারবারের জন্য। তো আমি আশা করবো তোমরা এই 10টি পয়েন্ট ভালো করে মুখস্থ করে ফেলবে এবং আমি যা বললাম এগুলো ভালো করে আয়ত্ত করবে। তো এখন আমি তোমাদের এক মালিকানা কারবারের অসুবিধা নিয়ে আলোচনা করব। যেহেতু এক মালিকানা কারবারের সুবিধা আছে, পাশাপাশি আমাদের অসুবিধাও জানতে হবে। তো যে কোনো জিনিসের যখন তোমরা, যে কোনো টপিকসের যখন তোমরা সুবিধা করবে, পাশাপাশি কি করতে হবে, আমাদের অসুবিধাগুলোও করে নিতে হবে। তো এক মালিকানা কারবারের যে সুবিধা আছে, পাশাপাশি অসুবিধাও আছে। তো যে অসুবিধাগুলো আছে সেই পয়েন্টগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথম দেখো অসুবিধা সমূহ। প্রথম পয়েন্ট, মূলধনের অভাব। দ্বিতীয় পয়েন্ট, একক ঝুঁকি গ্রহণ। তৃতীয় পয়েন্ট, বৃহদায়তন উৎপাদনের জন্য অনুপযোগী। 4 নম্বর হচ্ছে একক তত্ত্বাবধানের সীমাবদ্ধতা। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রেতাদের চাহিদা অপূরণীয়। তো আমি তোমাদের যে পয়েন্টগুলো বলে দিলাম, যে এগুলো হচ্ছে আমার কি এক মালিকানা কারবারের অসুবিধা। যে এক মালিকানা কারবারের যেমন সুবিধা আছে তেমন কিছু অসুবিধাও আছে। প্রথম পয়েন্টে কি, মূলধনের অভাব। এক মালিকানা কারবারে যেহেতু আমার স্বল্প মূলধন নিয়ে স্বল্প পরিসরে উৎপাদন করা হয়, তো এখানে যদি আমি বর্তমান যে অর্থনীতির প্রযুক্তি, যে অর্থনীতির যে পর্যায়ে চলছে, সেটা কি, সেটা হচ্ছে বৃহদায়তন। তো যখন আমি বৃহদায়তন কিংবা বৃহৎ পরিসরে আলোচনা করব কিংবা বৃহদায়তন আকারে উৎপাদন করব, তখন আমার কি লাগবে, বেশি পরিমাণের মূলধনের প্রয়োজন হবে। যেহেতু আমার এক মালিকানা কারবারে একজন মাত্র মালিক, তো একজন মাত্র মালিকের পক্ষে অধিক পরিমাণ মূলধন সংগ্রহ করা সম্ভব হয় না। যদি এটা আমি বৃহৎ পরিসরে আলোচনা করি কিংবা বৃহদায়তন উৎপাদনের পরিপ্রেক্ষিতে আলোচনা করি, তাহলে কি হবে, এটা আমার মানে হ্রাস পাবে। এই যে এক মালিকানা কারবারটা আমার বৃহৎ উৎপাদনের পরিপ্রেক্ষিতে হ্রাস পাবে। যেহেতু আমার এখানে এক মালিকানা কারবারের মূলধনের পরিমাণ কম, আমি যেহেতু বৃহৎ আকারে এখানে উৎপাদন করতে পারছি না, কারণ বৃহদায়তন আকার উৎপাদন করতে হলে আমার অধিক পরিমাণের মূলধনের প্রয়োজন হবে, যেটা এক মালিকানা কারবারে নেই। সেহেতু কি এখানে মূলধনের অভাব, সেটা হ্রাস পাবে। যদি বৃহৎ আকারে আমি আলোচনা করি তাহলে এটা হ্রাস পাবে। এবার দেখো একক ঝুঁকি গ্রহণ। আমরা এর আগে কি বলছি, সুবিধাতে কি বলছি, যে এক মালিকানা কারবারে মালিক নিজেই ঝুঁকি গ্রহণ করে। লাভের যেমন সে অধিকার হয়, ঝুঁকিরও সে একাই অধিকার হয়, মানে একাই সে ঝুঁকি গ্রহণ করে। তো একজন মালিকের পক্ষে এককভাবে কিংবা একা ঝুঁকি গ্রহণ করা কোনোভাবেই সম্ভব হয় না। একা ঝুঁকি গ্রহণ করা খুবই কষ্টদায়ক। যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালনা করার সময় মালিকের ঝুঁকির সম্মুখীন হয়, তখন কি তার পক্ষে একা ঝুঁকি গ্রহণ করা খুবই কষ্টদায়ক। সেজন্য এটা একটা অসুবিধা। এক মালিকানা কারবারে যে মালিক একা ঝুঁকি গ্রহণ করে, এটা মালিকের পক্ষে একটা অসুবিধা। তারপর দেখো বৃহদায়তন উৎপাদনের জন্য অনুপযোগী। আমি আগে বলছি
যদি আমরা স্বল্প মূলধনের আকারে আলোচনা করি তাহলে এক মালিকানা কারবার অবশ্যই সফল বয়ে আনবে। যখন আমি বৃহদায়তন আকারে আলোচনা করব, কারণ বৃহদায়তন উৎপাদন প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমার বেশি পরিমাণের মূলধনের দরকার হয়। যেহেতু এক মালিকানা কারবারে এক মালিকের পক্ষে বেশি পরিমাণ মূলধন সংগ্রহ করা সম্ভব হয় না, সেহেতু যে বৃহদায়তন আকারে উৎপাদন পরিচালনা করার জন্য এটা একেবারেই অনুপযোগী। আমরা বৃহদায়তন উৎপাদন করার জন্য যে বেশি পরিমাণে মূলধনের প্রয়োজন হয়, দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়, অধিক পরিমাণে কাঁচামাল ক্রয় করতে হয়, যেটা এক মালিকানা কারবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই এটা যখন আমি বৃহৎ আকারে আলোচনা করব তাহলে কি হবে, এটা অনুপযোগী হবে। এটি হচ্ছে অসুবিধা। তারপর দেখো একক তত্ত্বাবধানের সীমাবদ্ধতা। যখন আমরা কি বলছিলাম যে এক মালিকানা কারবারে যেহেতু মালিকের পক্ষে একাই ঝুঁকি এবং লাভের সম্মুখীন হতে হয়, সে একাই সেটা গ্রহণ করে, এককভাবে সে সেটা কি করে, তত্ত্বাবধান করে। তো যেহেতু সে এককভাবে তত্ত্বাবধান করে, এককভাবে এক মালিকের পক্ষে তার ব্যবসা প্রতিষ্ঠান তত্ত্বাবধান করা সম্ভব হয় না, এটা কষ্টদায়ক হয়ে যায়, এটার মধ্যে কি সীমাবদ্ধতা সৃষ্টি হয়, এটাই হচ্ছে অসুবিধা। তারপর দেখো ক্রেতাদের চাহিদা অপূরণীয়। আমি সুবিধা কি বলেছিলাম, যেহেতু মালিক ক্রেতাদের সংস্পর্শে আসতে পারে, তো ক্রেতাদের চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পারে। হ্যাঁ, সবসময় কিন্তু ক্রেতাদের চাহিদা অনুযায়ী উৎপাদন করা সম্ভব হয় না। হ্যাঁ, ক্রেতাদের রুচির একটা ব্যাপার থাকে, তারপরে অভ্যাসের একটা ব্যাপার থাকে, তারপরে টাকা পয়সার একটা ব্যাপার থাকে, সামর্থ্যের একটা ব্যাপার থাকে। এসব বিষয় বিবেচনা করলে দেখা যায় যে মালিক ক্রেতাদের সংস্পর্শে একেবারেই আসতে পারে না। একজন ক্রেতার যে চাহিদা হবে অন্যজন ক্রেতার সেটা চাহিদা নাও হতে পারে, তখন কি হয়, তখন উৎপাদন করাটা ক্রেতাদের রুচি অনুযায়ী সম্ভব হয় না। সেহেতু কি হয়, আমরা যেহেতু এক মালিকানা কারবার সুবিধার সময় বলেছিলাম যে মালিক ক্রেতার সংস্পর্শে আসতে পারে, ক্রেতার পছন্দ অনুযায়ী উৎপাদন করতে পারে, কিন্তু চাহিদার একটা কিছু বৈশিষ্ট্য আছে, ক্রেতার চাহিদা, রুচি, অভ্যাস, পছন্দ, এগুলো আমাদের বিচার বিশ্লেষণে আনতে হয়। এটা কোথায় সম্ভব, বৃহদায়তন উৎপাদনে সম্ভব, কারণ বৃহদায়তন উৎপাদন বৃহৎ পরিসরে উৎপাদন করা হয়, তখন ক্রেতাদের সামগ্রিক চাহিদা বিচার বিশ্লেষণ আয়ত্তে আনা যায়, কিন্তু এক মালিকানা কারবারে সেটা সম্ভব নাও হতে পারে। তাই ক্রেতাদের চাহিদা অনুযায়ী উৎপাদন নাও করা যেতে পারে। এটা হচ্ছে এক মালিকানা কারবারের অসুবিধা। আমি যে তোমার এক মালিকানা কারবারের অসুবিধার পয়েন্টগুলো বললাম, এগুলো ভালো করে পড়বে। আর যেহেতু সুবিধা আছে, সুবিধাগুলো যদি ভালো করে পড়তে পারো, সুবিধার পয়েন্টগুলো যদি ভালো করে পড়তে পারো, তাহলে কি অসুবিধাগুলো তোমরা লিখতে পারবে। মেন কথা হচ্ছে এক মালিকানা কারবার কাকে বলে, এটা একটু ভালো করে বুঝবে। তো এক মালিকানা কারবারটা কি, এটা যদি মেমোরিতে নিতে পারো যে আসলে এক মালিকানা কারবারটা কি, এক মালিকানা কারবারের বৈশিষ্ট্যগুলো কি, এক মালিকানা কারবারের মেন থিমগুলো কি, তাহলে তোমরা এক মালিকানা কারবার থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা আনসার করতে পারবে। তো এতক্ষণ আমি তোমাদের এক মালিকানা কারবার কাকে বলে, এক মালিকানা কারবার কি, এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য, এক মালিকানা কারবারের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আলোচনা করলাম। তো আমি আশা করব আমি আজকে যতটুকু তোমাদের সামনে আলোচনা করলাম তোমরা সেটা ভালো করে পড়বে। আমি বেশি কিছু পড়াতে চাচ্ছি না, এই কারণ বেশি কিছু পড়ালে তোমরা সেটাকে আয়ত্ত নিতে পারবে না। তো আমি চাচ্ছি যে আমি যা পড়াবো তোমরা সেটা বুঝতে পারো, ভালো করে বুঝতে পারো। আমি একটা জিনিস পড়ালাম, যদি বুঝতে না পারো তাহলে আমার ক্লাস নেওয়াটা একদম ব্যর্থ হয়ে যাবে। তো আমি তোমাদের এতক্ষণ যতটুকু পড়ালাম, আমার বিশ্বাস তোমরা আমার ক্লাসটা ভালো করে দেখবে এবং বুঝবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো আমি আগামী নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আমি আগে দেখবো যে আমি তোমাদের আসলে কি কি কোশ্চেন পড়িয়েছি আর কি কি বাকি আছে। যেহেতু সামনে পরীক্ষা, আমি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আগে তোমাদের সামনে আলোচনা করব, তারপরে দেখা যাক যদি সময় পাই, সময় পরিসরে তোমাদেরকে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো আমি সংগঠন থেকে এর আগে তোমাদের একটা ক্লাস দিয়েছিলাম, তো আজ একটা ক্লাস দিলাম। আরেকটা ক্লাস দিলে মোটামুটি সংগঠন থেকে তোমাদের ধারণা হয়ে যাবে। তো আমি নেক্সট ক্লাসে আবার সংগঠন নিয়ে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। তো সংগঠন নিয়ে যে দুটো ক্লাস নিয়েছি,
তো তোমরা দুটো ক্লাস ভালো করে পড়বে। আর আমি চেষ্টা করবো তোমাদের সাথে যোগাযোগ করে তোমরা কি করেছো ভালো করে বুঝতে পারছো কিনা আমি যোগাযোগ করার চেষ্টা করব। আর তোমরাও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা, তোমাদের সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। তো আমি চাচ্ছি তোমাদের সমস্যাগুলো নিয়ে আমার সাথে বেশি করে আলোচনা করো। তো সমস্যাগুলো নিয়ে আলোচনা করে আমি তোমাদের সমাধান করতে পারবো। তো আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। যেহেতু বাসায় আছো, তোমরা সময় পাচ্ছ, সময়গুলোকে ভালো করে উপভোগ করো। নির্দিষ্ট একটা টাইম নাও যে এই টাইমটা আমরা পড়ালেখা করবো, ঠিক ওই টাইমটা তোমরা পড়তে বসবে। আমি বলছি না তোমরা সবসময় পড়তে বসবো, সবসময় বই নিয়ে বসে থাকো, তা কিন্তু বলছি না। তোমরা একটা রুটিন করো, রুটিন মোতাবেক তোমরা পড়াশোনা করো যে আজকে এটা পড়বো, কাল ওই বইটা পড়বো, পরশু ওই বইটা পড়বো। তো তোমরা যদি রুটিন না করো, তোমরা যদি ডিসিপ্লিনের মধ্যে না চলো, তাহলে কিন্তু পড়াগুলো জমে যাবে। আর পড়াগুলো জমে গেলে তোমাদেরই অসুবিধা হবে। তা আমি চাই তোমরা একটা সুন্দর করে রুটিন তৈরি করো, রুটিন অনুযায়ী পড়ালেখাগুলো শেষ করে ফেলো। যে তোমরা যখন যে ক্লাসটা পাবে তখন ঠিক সেই ক্লাসটা আয়ত্ত করে ফেলবে। যদি জমিয়ে রাখো তোমাদের জন্যই অসুবিধা। তো আমি আশা করব তোমরা সব সব পড়াগুলো করে ফেলবে, যে ক্লাসগুলো পাচ্ছ সেগুলো পড়ে ফেলবে। ক্লাস না পেলে তো পড়তে পারবে না। তো আমরা যা ক্লাস যে বিষয়গুলো পড়াচ্ছি সেগুলো ভালো করে পড়ে ফেলবে। তোমাদের প্রতি আমার অনেক বিশ্বাস, অনেক আস্থা। আমি তোমাদেরকে খুব মিস করি। আমি আশা করি, আমার খুব ইচ্ছা হয় তোমাদেরকে সামনে রেখে ক্লাস নিতে। সেই সময়গুলো খুব মিস করি, যখন তোমাদের ক্লাস নিতাম, খুব মিস করি তোমাদের। তোমরা ভালো থাকবে, তোমাদের জন্য আমার দোয়া রইল, আমার জন্য তোমরা সবাই দোয়া করবে। আল্লাহ হাফিজ।